আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক গণিতের এবিটিএ টেস্ট পেপারের 158 নাম্বার পেজের গ্রুপ এ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির উত্তর সহজভাবে ব্যাখ্যা সহ জানব। তো চলো শুরু করা যাক। এখানে প্রথম যে প্রশ্নটি বলছে এফ সাজ দ্যাট আর টু আর এবং জি সাজ দ্যাট আর টু আর দুটি অপেক্ষক, যেখানে আমাকে বলে দেওয়া আছে যে এফ এক্স সমান, কি বলা আছে বন্ধুরা, এফ এক্স সমান বলে দেওয়া আছে 3x প্লাস 2 আর জি এক্স সমান বলে দেওয়া আছে 2 মাইনাস 3x, সরি 2x মাইনাস 3 দিয়ে আমাকে বলেছে যে জি কম্পোজ এফ এক্সের ভ্যালুটা বার করতে। তাহলে জি কম্পোজ এফ এক্স, এটা মানে আমরা জানি যে জি অফ এফ এক্স। বেশ, তাহলে জি অফ এফ এক্সের ভ্যালুটা কত বন্ধুরা? এফ এক্সের ভ্যালু হচ্ছে 3x প্লাস 2। তাহলে এই এফ এক্সের জায়গায় আমি বসাচ্ছি 3x প্লাস 2। বেশ, এবার জি এক্সেতে এক্সের জায়গায় কত বসবে? 3x প্লাস 2। জি এক্সেতে এক্সের জায়গায় তাহলে 2, এক্সের জায়গায় বসবে 3x প্লাস 2, তারপরে কত আছে? মাইনাস 3টা বসে গেল। তাহলে এক্স ইন প্লেস অফ এক্স কত বসলো? 3x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, প্লাস 4 মাইনাস 3, তার মানে আমি দেখতে পেলাম যে 6x প্লাস 1, এটা হলো অ্যান্সার। তাহলে অপশন অনুযায়ী এখানে আমরা অ্যান্সারটা কত পেলাম? অপশন বি। ধরো বন্ধুরা, এখানে তোমাকে যদি এইটা বার করতে দিত, কি বার করতে দিত? জি কম্পোজ এফ কম্পোজ জি এক্স, মানে এটা যেটা দিয়েছে তার উল্টোটা যদি বার করতে দিত, তাহলে সেক্ষেত্রে দেখে নিই অ্যান্সারটা কী হবে। তাহলে এফ অফ, এখানে তাহলে অবশ্যই কী হতো? জি এক্স। বেশ, এফ অফ জি এক্স, তাহলে এফ অফ জি এক্সের ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে জি এক্সের জায়গায় কত বসবে? 2x মাইনাস 3। এরপরে আমি এফ এক্সে এক্সের জায়গায় এটা বসাবো 2x মাইনাস 3। এই যে এফ এক্সে এক্সের জায়গায় কত বসাবো? 2x মাইনাস 3। তাহলে 3টা প্রথমে থাকলো, তাহলে এক্সের জায়গায় বসালাম 2x মাইনাস 3, তারপরে প্লাস 2 আছে, এই যে প্লাস 2। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 3 দুগুণে 6 মাইনাস 3 3কে 9 প্লাস 2, তার মানে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 6x মাইনাস 7, এটা হলো অ্যান্সার। তাহলে সেক্ষেত্রেও আমরা অপশানে পেয়ে গেছি একটা, দেখছি সেক্ষেত্রে অ্যান্সারটা হলো অপশান এ। ঠিক আছে, বেশ, তাহলে এটা ছিল প্রথম প্রশ্ন। এরপরে আমরা আসবো প্রশ্ন নাম্বার 2-এতে। প্রশ্ন নাম্বার 2-এরটা বলছে যে, কি বলছে? এক্স ও ওয়াই পরস্পর স্বাধীন চল বলে দেওয়া আছে, আর আমাকে বলছে যে ভার, ভার মানে হচ্ছে ভেরিয়েন্স, ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই এর মানটা কত হবে? তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী কি হয় না, এক্সের যে কোএফিসিয়েন্ট হয় তার স্কোয়ার হয়ে যায়। তাহলে এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। তাহলে এখানে আমরা অপশন অনুযায়ী দেখতে পাচ্ছি কোন অপশানটা হলো বন্ধুরা? না, অপশন অনুযায়ী অপশন এটা হলো অ্যান্সার। ঠিক আছে, অপশন এ। তো এর সঙ্গেই আমি এই রিলেটেড কয়েকটা আরও ইনফরমেশান দিয়ে রাখি। ধরো তোমাদের এখানে শুধু বার করতে দিল ভার অফ এ এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম? এ স্কোয়ার ভার এক্স। ঠিক আছে, ধরো তোমাকে বার করতে দিল ভার শুধু এ, তাহলে শুধু কনস্ট্যান্ট টার্মের ভার হচ্ছে 0, ভার মানে ভেরিয়েন্স অফ কনস্ট্যান্ট টার্ম, সেটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের মনে রেখে দিতে হবে। বেশ, এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার 3-এতে। 3-এরটা কী বলছে চলো বন্ধুরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 3-এরটা বলছে যে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস যথেচ্ছভাবে তোলা হয়, প্রদত্ত যে তাসটি রানী, তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা। তাহলে তাসটি রানী বলে দেওয়া আছে, তাসটি ইস্কাবন হওয়ার সম্ভাবনা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে 52টি তাসের প্যাকেট থেকে আমি এ ঘটনাটাকে ধরে নিলাম কি না, এ ঘটনাটা হলো ইস্কাবন, ইস্কাবন, আর বি ঘটনাটা হলো রানী বা কুইন। ঠিক আছে, তাহলে বি ঘটনাটা হলো রানী। বেশ, তাহলে আমাকে বার করতে বলেছে, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি বন্ধুরা, যে আমি পেয়ে গেছি যে রানী, আর সেটা ইস্কাবনের রানী হওয়ার সম্ভাবনা। তাহলে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। দেখো বন্ধুরা, এখানে আমাকে বলে দিয়েছে যে তাসটা তুলে দেখতে পেয়েছি যে সেটা কি রানী, তাহলে রানী ঘটনাটা ঘটে গেছে। তাহলে আমি এখন যেটা বার করবো সেটা হচ্ছে ইস্কাবনেরই রানী হওয়ার সম্ভাবনাটা। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী এটা হওয়া উচিত হচ্ছে পি অফ বি, আর ওপরটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। বেশ, তাহলে এখন পি অফ বিটা কী হবে? পি অফ বিটা বলছে রানী। তাহলে আমরা জানি যে 52টা তাসের প্যাকেটের মধ্যে রানী কটা থাকে? 4টে। তাহলে
তাহলে রানী তুলতে গেলে আমাকে 4টের মধ্যে থেকে একটা তুলতে হবে, তাহলে 4C1, আর মোট তাস কটা 52টা, তাহলে 52C1। তাহলে এটা হলো 4/52, 4C1 মানে 4 আর 52C1 মানে 52, তার মানে হলো 4 13 52, তাহলে হলো 1 13। বেশ, আমি পি অফ এ ইন্টারসেকশন বিটা বার করব। পি অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এও ঘটবে বিও ঘটবে, তাহলে বলছে যে এটা ইস্কাবনও হতে হবে আবার রানিও হতে হবে। তাহলে ইস্কাবনের রানি সেটা কত আছে, 52টা তাসের মধ্যে একটাই আছে, তাহলে নাম্বার অফ ফেভারেবল কেসেস হচ্ছে 1, আর টোটাল নাম্বার 52টা তাসের প্যাকেট থেকে একটা, মানে এটা অ্যাকচুয়ালি 1C1/52C1 মানে 52, তাহলে এটা পেলাম 1/52 আর নিচেরটা পেলাম 1/13। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি বসাই তো দেখতে পাচ্ছি যে পি অফ এ ইন্টারসেকশন বিটা হবে 1/52/1/13, ঠিক আছে। তাহলে এইটা ওপরে গেলে উল্টে যাবে, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা হবে কত হবে বন্ধুরা, না 1/52টা তো ওপরে থাকলো, আর এটা হয়ে যাবে ওপরে গেলে 13/1, তাহলে 4 13 52, তাহলে কেটে গেলে 4, তার মানে হলো 1/4। তাহলে এখানে অ্যান্সারটা অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা, এখানে অ্যান্সারটা দেখতে পেলাম অপশান অনুযায়ী অপশান সি হলো, ঠিক আছে। তাহলে এটা ছিল প্রবাবিলিটি থেকে একটি অঙ্ক, যেটি কিনা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে দেওয়া। এরপরে আমরা আসবো প্রশ্ন নাম্বার 4-এ। এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4টা বলছে যে x - 2y + 2z - 5 = 0। কী বলে দেওয়া আছে না, x - 2y + 2z - 5 = 0 এই সমতলের সমান্তরাল এবং মূলবিন্দু থেকে 1 একক দূরে 1 একক দূরত্বে অবস্থিত সমতলটির সমীকরণ। তাহলে এই সমতলটির সমান্তরাল সমতলের সমীকরণ, সেটা কি হবে বন্ধুরা, না হবে x - 2y + 2z প্লাস কে, কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস কে সমান 0। বেশ, তো এখন আমাকে বার করতে হবে না 0 0 0,0,0 অর্থাৎ মূল বিন্দু থেকে এই সমতলের ওপর লম্ব দূরত্বটা। তাহলে সেটা বার করার নিয়ম যে 0,0,0 বিন্দু থেকে এটা 1 নম্বর নাম দিলাম, তাহলে 1 নং সমতলের উপর লম্ব দূরত্বটা বার করে নিচ্ছি। তাহলে লম্ব দূরত্ব সমান x এর জায়গায় 0 বসবে, y এর জায়গায় 0 বসবে, z এর জায়গাতেও 0 বসবে, প্লাস কনস্ট্যান্ট টার্মটা থেকে যাবে, তার মড বাই √of x এর কোএফিসিয়েন্টের স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, y এর কোএফিসিয়েন্টের স্কোয়ার মানে -2 এর হোল স্কোয়ার মানে 4, আর z এর কোএফিসিয়েন্টের স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4। তার মানে এটা হলো মডিউলাস অফ কে বাই √9 মানে 3। আবার শর্তানুসারে এটা কত লম্ব দূরত্বটা বলেছে যে একক দূরত্বে, তাহলে মড কে বাই 3 এটা সমান হবে 1। তাহলে এখানে আমি যখন মডিউলাসটা তুলবো একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে +-3। তাহলে কে এর জায়গায় একবার +3 হবে একবার -3 হবে। তাহলে এখানে অপশানের দিকে যদি আমরা নজর দিই তাহলে 3 শুধুমাত্র অপশান ডি এতেই আছে, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হয়ে যাবে বন্ধুরা, অ্যান্সারটা হবে অপশান ডি, ঠিক আছে। বেশ, তো এটা ছিল প্রশ্ন নাম্বার 4। এরপরে আমরা আসবো প্রশ্ন নাম্বার 5-এতে। প্রশ্ন নম্বর 5-এর অঙ্কটা একটি সহজ ধরনের, তো চলো দেখে নিই কীভাবে করতে হবে। প্রশ্ন নম্বর 5-এরটা বলছে যে মডিউলাস অফ a + b, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বার করতে হবে। তাহলে এ ভেক্টরের মানটা আমাকে বার করতে বলে দিয়েছে মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই দুটোকে যোগ করে কত হচ্ছে প্রথমে সেটাকে আগে লিখি। তাহলে এই দুটোকে যোগ করলে আমি দেখতে পাচ্ছি যে i আর i যোগ করলে হবে 3i, প্লাস জে আর জে যোগ করলে হবে 4j, কে আর কে থেকে দুটোকে যোগ করলে হবে -12k, ঠিক আছে। সব কটার মাথায় কিছু নেই মানে ক্যাপ আছে, i ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এবার মডিউলাস মানে হচ্ছে কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার হবে, তাহলে এখানে হবে প্রথমে 3 স্কোয়ার, তারপরে হবে 4 স্কোয়ার, প্লাস হবে -12 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, আর 12 স্কোয়ার মানে 144। তাহলে এখানে রুটের মধ্যে আসবে √169, তাহলে সেটা হলো 13।
তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা দেখতে পেলাম যে অ্যান্সারটা হলো অপশন এ। ঠিক আছে, বেশ। তাহলে এটা ছিল প্রশ্ন নাম্বার 5। এরপরে আমরা দেখব প্রশ্ন নাম্বার 6-এরটা। প্রশ্ন নাম্বার 6-এরটা কী বলছে বন্ধুরা? প্রশ্ন নাম্বার 6-এরটা বলছে যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান দেওয়া আছে 0 দিয়ে আমাকে সমাধান করতে বলেছে। বেশ, তাহলে এইটাকে কি করছি আমি প্রথমে এইটাকে মানে ওয়াই ডিএক্সটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস ছিল তাহলে ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হলো ওয়াই ডিএক্স। আমি এক্সের দিকে ডিএক্সের দিকে এক্স আর ডিওয়াইয়ের দিকে ওয়াই নিয়ে যাবো, তাহলে এটা হয়ে গেল ডিওয়াই বাই ওয়াই সমান হবে ডিএক্স বাই এক্স। এই যে ওয়াইয়ের দিকে ওয়াই নিয়ে এলাম, এক্সের দিকে এক্স নিয়ে এলাম, দিয়ে দুদিকে ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন দিলে একটা কনস্ট্যান্ট টার্ম চাপাতে হবে, আমি সেটাকে ধরে নিলাম লগ সি। ঠিক আছে, লগ অফ মড সি বা লগ সি। তাহলে এখন এটা হলো সব লগ দিয়ে আসবে বলে কিন্তু আমি কনস্ট্যান্ট টার্মটাকেও আমি লগ দিয়ে রাখলাম। তাহলে লগ অফ মড ওয়াই সমান হচ্ছে লগ অফ মড এক্স প্লাস লগ অফ মড সি। ঠিক আছে, মডগুলো দিচ্ছি কেন? কারণ লগের ভেতরে কোনো দিন নেগেটিভ হয় না, সেই জন্য মডে রাখতে হচ্ছে। তাহলে এই দিক থেকে আমি দেখতে পেলাম লগ অফ মড ওয়াই সমান হচ্ছে লগ অফ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে লগ বি মানে হচ্ছে দুটোর গুণ, এটাকে যখন আমরা লগ এ প্লাস লগ বি মানে হচ্ছে লগ অফ এ বি। ঠিক আছে, দুদিক থেকে লগটা উঠে গেলে হলো ওয়াই সমান হচ্ছে সি এক্স বা এক্স ইন্টু সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন অনুযায়ী অ্যান্সারটা হলো সি এর অপশানটা। বেশ, তাহলে এটা ছিল একটা অঙ্ক যেটা কিনা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। তাহলে এটা ছিল 6-এর দাগের অঙ্ক। এরপরে আমরা দেখব 7-এর দাগের প্রশ্নটি কিভাবে করতে হবে। 7-এর দাগের প্রশ্নটি বলছে আমাকে দেওয়া আছে না ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা কি বলা আছে না ই টু দি পাওয়ার এক্স বাই 2 সাইন এক্স মাইনাস কস এক্স হলে এফ এক্সের ভ্যালুটা কী হবে। তাহলে বন্ধুরা এখানে তার জন্য তোমাদেরকে দুটি সূত্র তোমাদেরকে কিন্তু জানতে হবে। যে প্রথম সূত্র যেটা ইন্টিগ্রেশন বাই পার্টসে আছে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স এর ফর্মুলাটা কি হয়, ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার হয় না, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র বলছে যদি সাইনের জায়গায় কস থাকতো তাহলে কি হতো, ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স এটা সমান হবে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন সাইন দিয়ে থাকছে মানে সাইন বি এক্স, সেক্ষেত্রে সাইন দিয়ে শুরু, যখন কস দিয়ে থাকছে কস দিয়ে শুরু হচ্ছে আর মাঝে প্লাস হচ্ছে, সাইন দিয়ে শুরু হলে মাঝে মাইনাস থাকছে। তাহলে আমি দেখতে পাচ্ছি সাইন দিয়ে শুরু হয়েছে আবার মাঝে মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই এই জায়গাটা সাইন বি এক্স থাকার কথা। এখন প্রশ্ন হচ্ছে এ আর বি এর মানটা কত। দেখো আমি দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ারের মাথায় এই যে এক্স আছে তার কোএফিসিয়েন্ট কত 1, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারছি এটা কত 1। বেশ, এবার যেহেতু সাইন বি এক্স থাকার কথা কিন্তু এক্ষেত্রে শুধু এক্স আছে, তার মানে বিটাও কত বন্ধুরা 1। কোন ফর্মুলায় ব্যবহার করছি, এই যে 1 নম্বর ফর্মুলাতে। তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার দুই মানে এক স্কোয়ার এক আর এক স্কোয়ার এক, মানে অ্যাকচুয়ালি 2 হওয়ার কথা, এই যে 2 আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে অতএব এফ অফ এক্সের ভ্যালুটা হচ্ছে কত হবে বন্ধুরা না সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে এখানে অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা না ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই অপশানটা আছে ডি এতে। তাহলে অ্যান্সারটা হলো ডি এর অপশানটা, অ্যান্সারটা হলো অপশান ডি। তার মানে তোমাদেরকে কি করতে হবে, 1 আর 2 এই যে দুটি ফর্মুলা এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা দুটো ইন্টিগ্রেশন বাই পার্টসে আছে, তোমরা বইয়ের থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই ফর্মুলা দুটি মনে রাখলে কিন্তু এই অঙ্কটা সহজেই হয়ে যাবে। বেশ, এটা ছিল 7-এর দাগের প্রশ্নটি। এরপরে আমরা আসবো 8-এর দাগের প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার
8। প্রশ্ন নাম্বার 8টি বলছে এক্স ই টু দি পাওয়ার 2x dx এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যেহেতু ডবল ফাংশন আছে তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসের মাধ্যমে হবে, যেখানে এক্সটা হচ্ছে ফার্স্ট ফাংশন আর ই টু দি পাওয়ার 2xটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে এটা হবে এক্স ফার্স্ট ফাংশন ধরলাম, তাহলে ই টু দি পাওয়ার 2x dx এটার হবে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে ddx অফ ফার্স্ট ফাংশন হয়, ddx অফ ফার্স্ট ফাংশন মানে এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx হোল ব্র্যাকেট আবার dx। বেশ, তাহলে এটা এক্সটা থাকলো, ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার 2x বাই 2। বেশ, মাইনাস ইন্টিগ্রেশন এই ddx অফ এক্স মানে 1, আর এইটার যখন আমি ইন্টিগ্রেশন করব এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু ডিএক্স। বেশ, তাহলে এটা হলো x বাই 2 ই টু দি পাওয়ার 2x মাইনাস এটা তাহলে 1/2 তো অলরেডি আছে, আবার এটার যখন ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস সি। তাহলে এক্ষেত্রে যদি আমরা ই টু দি পাওয়ার 2x বাই 4টাকে কমন দিই তাহলে সেক্ষেত্রে প্রথমে হবে 2x মাইনাস এই যে 1/2 আর নিচে 2 আর 2 গুণ করে 4, তাহলে 4টা কমন চলে গেছে আর ই টু দি পাওয়ার 2xটাও কমন চলে গেছে মানে 1 পড়ে আছে, তাহলে প্লাস সি। তাহলে এখানে অপশন অনুযায়ী আমি দেখতে পেলাম অ্যান্সারটা হলো অপশন ডি। বেশ, তাহলে এটা গেল প্রশ্ন নাম্বার 8। এরপরে আমরা আসবো প্রশ্ন নাম্বার 9-তে। চলো দেখে নিই প্রশ্ন নাম্বার 9টা কি বলছে। প্রশ্ন নাম্বার 9-টা বলছে যে সাইন ইনভার্স সাইন 5π/6 এর মুখ্য মানটা নির্ণয় করতে হবে। কী করতে হবে? মুখ্য মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে মুখ্য মানের রেঞ্জটা কত। তাহলে সেটা হলো -π/2, π/2 এটা ক্লোজ ইন্টারভেল মানে -π/2 লেস দ্যান ইকুয়ালস টু π/2, মানে মুখ্য মানটা এই যে সাইন ইনভার্স এইটার মুখ্য মানটা এর মধ্যেই কিন্তু থাকতে হবে। তাহলে আমি সাইন ইনভার্স অফ সাইন থিটা এটা থিটা হয়, কিন্তু এই 5π/2 এটা কিন্তু এর মধ্যে নেই। তাহলে তার জন্য আমাকে কি করে নিতে হবে? এটাকে ভেঙে নিতে হবে। কোন ফর্মুলায় ভাঙবো? তো আমরা জানি সাইন অফ পাই মাইনাস থিটা এটা সমান হয় সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি এটাকে সাইন অফ পাই মাইনাস, এটাকে থিটা হিসাবে যদি ভেবে নিই তাহলে 5π/6। কোন ফর্মুলাটা ইউজ করলাম বন্ধুরা? এই ফর্মুলাটাকে ইউজ করলাম, ঠিক আছে, এই ফর্মুলাটাকে। বেশ, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সাইন ইনভার্স সাইন এটা কত হচ্ছে 6π, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটা হলো 6π - 5π/6 হবে। বেশ, তার মানে এটা আলটিমেট দাঁড়ালো সাইন ইনভার্স সাইন π/6। তাহলে সাইন ইনভার্স সাইন π/6। এবার আমি দেখতে পাচ্ছি π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, যেটা কিনা এর মধ্যে রয়েছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে π/6। তাহলে মুখ্য মান হলো π/6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশানটা কিন্তু কোনোটাই নয়, π/6 দেওয়া নেই, তাহলে এটাই কিন্তু অ্যান্সার হবে অ্যাকচুয়াল, ঠিক আছে। অপশানে যদিও বা মিলছে না কিন্তু অ্যান্সারটা কিন্তু এটাই হবে। বেশ, এরপরে আমরা আসবো এই পেজের শেষ যে মাল্টিপল চয়েস প্রশ্নটি আছে, প্রশ্ন নাম্বার 10। আমাকে এখানে বলে দিয়েছে যে এ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডারটা হচ্ছে 3x3 হলে আমাকে মান বার করতে বলেছে ডিটারমিনেন্ট অফ কে এর মান কোনটা হবে। তো এখানে ফর্মুলাটা বলে রাখি, বলছে এ যদি একটা n×n এর ম্যাট্রিক্স হয়, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স অফ অর্ডার n, তাহলে দেন ডিটারমিনেন্ট অফ কে এটার ভ্যালু হয় k⁴n ইন্টু ডিটারমিনেন্ট এ। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে হওয়া উচিত পাওয়ার, এখানে অর্ডারটা বসে যায় কে এর মাথায়, তাহলে k³ ইন্টু ডিটারমিনেন্ট এ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান অনুযায়ী অ্যান্সারটা হবে অপশান সি, ঠিক আছে। বেশ, তো বন্ধুরা বলে রাখি, যদি তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে বা কোনো রকম ফিডব্যাক থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।